করবে, আমি জাস্ট লাইভে এসে ক্লাসটা নিতে পারবো না, এই যা। আর এর আগে আমার মনে হয় আমি তোমাদেরকে রোমান্টিক লিটারেচার যেটা বা রোমান্টিক এজ, এই হিস্ট্রির রোমান্টিক এজের উপরে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমরা ওইটা নিয়ে পড়াশোনাও করেছিলে। সো আমি এসে অর্থাৎ নেক্সট যে রবিবার তোমাদের হবে, আজকে রবিবার তো, আবার নেক্সট যে রবিবারে যেটা হবে সেদিন তোমাদের একটা পরীক্ষা নেব। পরীক্ষাটার 3টা কোশ্চেন আমি বলে দিই। 1 নাম্বার হচ্ছে দ্য ফিচার্স অফ রোমান্টিক এজ, ওইটা নিয়ে লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে ব্লেকের সিম্বলিজম, সেটা নিয়ে লিখতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে আজকে যেটা আমি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে ফিচারগুলি নিয়ে আলোচনা করব সেইগুলো নিয়ে লিখতে হবে। তো আমি এই 3টার মধ্যে যে কোনো 2টা লিখতে দিব এবং এই 2টা লিখতে হবে, যে কোনো 2টা। এবং এইটা কি করবে, এই যেভাবে তোমরা খাতায় লিখো সেভাবে খাতায় লিখে আমাকে ছবিগুলো সেন্ড করবে, আমি ওইগুলো তারপরে দেখে দেব। আচ্ছা, যাদের কথাগুলো শুনতে সমস্যা হচ্ছে তাদেরকে বলছি যে টেনশনের কিছু নেই, আমি এইটা রেকর্ড করছি, আমি এটা পরবর্তীতে ভিডিওটা রেন্ডার দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা, যাতে করে তোমরা এইটা ভালোভাবে দেখতে পারো। তো চলো আমরা দেখি এবার এই যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশের যে ফিচার, সেই ফিচারগুলি নিয়ে আলোচনা করা সেটা। আচ্ছা, আমি একটু আরেকবার বলি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেক কঠিন, বাট এগুলো একটু সিস্টেমেটিক্যালি পড়লে এগুলো ইজি হয়ে যায়। সো আমরা এই সিস্টেমেটিক্যালি মাঝে মাঝে 1টা 2টা করে কোশ্চেন পড়বো। যেমন দেখো, আমরা প্রথমে রোমান্টিক এজের ফিচার পড়েছি, এরপরে আবার চলে গেছি হচ্ছে তোমার রোমান্টিক যে লিটারেচার সেই লিটারেচারে চলে গেছি। এরপরে আবার এসে একটা এখানে আরেকটা প্রশ্ন পড়িয়ে দেব, আবার ওইদিকে ব্যাক করব। এইভাবে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা মাঝে মাঝে 1টা 2টা করে প্রশ্ন পড়বো এবং আমরা 3 4 5 মাস পরে দেখবো যে আমাদের সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পড়া হয়ে গেছে। সো এইভাবে আমরা এটাকে রিল্যাক্স করব, আমরা এটাকে একবার প্রেশার হিসেবে কেউ নিব না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে কখনো চাপ বা প্রেশার হিসেবে নেওয়া যাবে না। চাপ বা প্রেশার হিসেবে যদি নাও, একবার যদি মাথায় সেট হয়ে যায় যে ঠিক আছে এটা আমি ইমপ্রুভ দেব, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। আরেকটা জিনিস, তোমাদের অনেকের ভেতরে এই টেন্ডেন্সিটা আছে, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই অথবা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েই শুরুতেই শুনে ফেলো যে ও ইমপ্রুভ দেওয়া যায়, একবার খারাপ করলে ইমপ্রুভ দেওয়া যায়। আর এই চিন্তাটা যার মাথায় একবার ঢুকে যায় তার দ্বারা ওই পার্টিকুলার সাবজেক্টে আর প্রথমবারে পাশ করা সম্ভব হয় না। আরেকটা বিষয় মাথায় রেখো, সেকেন্ড টাইম ইমপ্রুভ দেওয়াটা যে কত মানে কত বড় কঠিন, এটা যে দেয় তাই বুঝে। আমি এটা দেখেছি, আমি আমি নিজে কখনো ইমপ্রুভ দেইনি, তাই আমি জানি না এটার ব্যথা, কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে তারা অনেকেই ইমপ্রুভ দিয়েছে এবং দিতে গিয়ে পরপর 2টা যখন পরীক্ষা পড়ে যায় তখন তাদের খুবই প্রবলেম হয়। সো প্রথমেই মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে কোনো ইমপ্রুভ দেবো না, ইমপ্রুভ যাতে দেওয়া না লাগে সেইভাবে আমরা পড়াশোনা করব। আচ্ছা, এটা একটা টিপ দিলাম আমি জাস্ট। এবার চলো আমরা দেখি এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। শুরুতে আমরা দেখিনি এই যুগের যে ইম্পর্টেন্ট যে রাইটিং এবং রাইটার সেইগুলো সম্পর্কে। দেখো, রাইটিং সম্পর্কে, রাইটিং এখানে রয়েছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলস। অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগের যে ইতিহাস পঞ্জি বা ইতিহাস সেইটা সম্পর্কিত একটা বই, যে এখানে মানে শাসকদের যেই পর্যায়গুলো রয়েছে সেইগুলো সেখানে লিপিবদ্ধ রয়েছে। এরপরে রয়েছে বিওলফ। বিওলফ হচ্ছে অনেকগুলি কবিতা বা অনেকগুলি রাইটিং এর সমন্বয়, এটার আসলে রাইটারকে এটা বলা যায় না, কিন্তু তারপরেও বলা হয় যে বিউলফের রাইটার বিউলফ। এরপরে রয়েছে দ্য ওয়ান্ডারার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, ওলফ অ্যান্ড, আচ্ছা এটার বানান আমি ভুল করেছি কিনা জানি না, এডওয়াচার। এরপরে হিস্টোরিয়া, এই যে বিশাল বড় বানান, এগুলো তোমরা পড়ে নিও, এগুলোর উচ্চারণ করতে গিয়ে দাঁত পড়ে যাবে এরকম একটা অবস্থা। আচ্ছা, সো এই কয়েকটা রাইটিং হচ্ছে মূলত এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের প্রসিদ্ধ রাইটিং, এবং এই কয়েকটা রাইটিং তোমাদের মনে রাখতে হবে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ বিভিন্ন সময় এগুলো লিখতে হবে। এরপরে রয়েছে দেখো রাইটার, এই যুগের যে রাইটারগুলি সেটা খুব বেশি না, 4জন অনলি।
কিং আলফ্রেড বিউল্ফ, এরপরে ভেনারেবল বেড এবং ক্যাডমন। এই চারজন রাইটার এই সময়ের প্রসিদ্ধ। সো তোমরা এদেরকে মনে রাখার চেষ্টা করবে। এবার এই যে চারজন রাইটারের যে রাইটিংগুলি, এই রাইটিংগুলির উপরে বেস করে আমরা প্রায় আমরা ঠিক না আমি আমি এখানে প্রায় 33টা পয়েন্টের উল্লেখ করেছি। অনেকগুলি পয়েন্ট, একই পয়েন্টকে আমি ভেঙে ভেঙে জাস্ট বাড়িয়েছি। এর কারণ এটা যে যত বেশি পয়েন্ট করবে তত মনে থাকবে। 33টা যদি তুমি মুখস্থ করো, এর মধ্যে দেখবে 20টা মনে আছে বা 15টা মনে থাকতেছে। সো তোমার ভোলার অপশানটা নাই, ভুলবে না তুমি। এটা একটা বিষয়, এই জন্য আমি এত বেশি দিয়েছি। তো তোমরা ইউজুয়ালি যেটা 13, 14, 15টা এর বেশি তো লিখতে পারবে না, বা এটা লিখার টাইম পাওয়া যাবে না আর কি। সো এটাকে তখন তোমরা 2টা 3টা করে যোগ করে, যেমন এখানে আমি দিয়েছি স্টোরিজ অফ ব্যাটেল, তারপরে হিরোইক পোয়েট্রি। তুমি এই দুইটাকে যোগ করে বলতে পারলে যে স্টোরি অফ ব্যাটেল অ্যান্ড হিরোইক পোয়েট্রি, এটা দুইটা মিলে একটা পয়েন্ট বানালে এবং সেই পয়েন্টটা তোমরা লিখলে। সো এইভাবে তোমরা লিখতে পারো। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে, মানে এটা একটা টিপ দিলাম, আর এগুলো মনে রাখার একটা জিনিস আছে, তোমরা অ্যালফাবেট অনুযায়ী এগুলো সাজাতে পারো। যেমন প্রথমে দেখো এ দিয়ে কোনো পয়েন্ট আছে কিনা। এই যে এ দিয়ে অ্যানালস নামে একটা পয়েন্ট আছে। সো এই পয়েন্টটা তোমরা প্রথমে রাখতে পারো। তবে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে তোমাদের যে নোট গাইড, সেই নোট গাইডগুলো দেখে কিন্তু টিচাররা খাতা দেখবে। তো নোট গাইডে যে পয়েন্টগুলো যেভাবে আছে, সেই সিরিয়ালি এখান থেকে পয়েন্টগুলো তোমরা লেখার চেষ্টা করবে। এতে করে কি হবে যে একটা টিচার যখন খাতা দেখবে, সে যেহেতু নোট গাইড বা তোমাদের বই দেখেই খাতা দেখবে, সো বইগুলোতে যেইভাবে সিরিয়ালি দেওয়া আছে সেইভাবে কিন্তু তারা খাতা দেখে অভ্যস্ত বা দেখবে। সো সেইগুলো যেন আবার মিস না হয়ে যায়, এটা খেয়াল রাখবে। আর আমি এগুলো এতগুলো দিয়েছি কারণ আমি এগুলো খুঁজে খুঁজে বের করেছি। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর একটা বই লিখছি। সো এগুলোরই আমি সেখানে বর্ণনা দেবো, এবং সেগুলোর হচ্ছে পয়েন্ট, এখানে আমি পয়েন্ট আউট করে আমার ওয়েবসাইটে আমি দিয়ে রেখেছি, এবং সেখান থেকে এখানে তোমাদেরকে দিলাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করি। দেখো, শুরুতেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম যে এজ, সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এইটাতে এই যে সাল যেগুলো, অর্থাৎ এই পিরিয়ডগুলোর যে লাইফ স্প্যান, যেটা 450 থেকে 1066, এগুলো অনেক সময় এদিক সেদিক হয়। তো এদিক সেদিক হলেও সমস্যা নেই, মোটামুটি কাছাকাছি থাকে। আর সবসময় যেন চেষ্টা করবো তোমাদের বইতে যেটা দেওয়া হয়েছে সেইটা, কারণ আমি আগেই বলেছি যে ওই বইগুলো দেখে যেহেতু টিচাররা মার্কস দিবে, সো ওই বই অনুযায়ী হতে হবে। সো দেখো, এবার আমরা যদি এটা নিয়ে আলোচনা করি, স্টোরি অফ ব্যাটেলস। এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে বা লিটারেচার পড়ে আমরা যেটা দেখতে পাই যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যেই রাইটিংগুলো হতো, সেই ম্যাক্সিমাম রাইটিংয়ের হিস্টোরিগুলো বা স্টোরিগুলো এক কথায় হচ্ছে ব্যাটেলের, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, রাজার সঙ্গে রাজার, ওয়ারিয়ারের সঙ্গে আরেকটা ওয়ারিয়ারের যে যুদ্ধ, সেই যুদ্ধগুলো হতো। সো এই যুগের রাইটিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হিস্টোরিজ অফ ব্যাটেলস। 2 নম্বর হচ্ছে হিরোইক পোয়েট্রি। এই সময়ে যেহেতু ব্যাটেলগুলো নিয়ে বেশি স্টোরি হতো, সো ব্যাটেল মানেই সেখানে যুদ্ধ বিগ্রহী মানে ওখানে বীর যোদ্ধারা ছিল, এবং এই বীর যোদ্ধাদের বা রাজাদের যে যুদ্ধের কাহিনী, সেইগুলো নিয়ে মূলত পোয়েট্রি লেখা হতো। এবং হিরোইক বীরত্বের যে পোয়েট্রি, সেই পোয়েট্রিগুলো লেখা হতো। সুতরাং হিরোইক যে ডিড বা হিরোইক যে কাজকর্মগুলো, সেগুলো ছিল ওই সময় পোয়েট্রির একটা বৈশিষ্ট্য। ক্রিশ্চিয়ান ভ্যারাইটি বা খ্রিস্টান ধর্মের যে বিভিন্ন রকমের যে শ্রেণীগুলো রয়েছে, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, এই যে শ্রেণীগুলো, এগুলো যদিও পরে, কিন্তু ওই সময়ও এই ধরনের শ্রেণী বিভাগ ছিল। তো সেই ভ্যারাইটিগুলো এই সময়ের এই এজের মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এই যুগের রাইটিংগুলোর মধ্যেও দেখতে পাওয়া যায়। এবং এই ক্রিশ্চিয়ান ভ্যারাইটিগুলো তৈরি হয়েছে কিভাবে? যেমন ওই সময়ের ইংল্যান্ডে তোমার ক্যাথলিক ঠিক না, রোমান যারা ওয়ারিয়র ছিল, তারা গিয়ে ইংল্যান্ডে ইনভেড করেছে, অর্থাৎ আগ্রাসন চালিয়েছে। এরপরে এই দিক থেকে জার্মানরা যারা ছিল, তারা ইনভেড করেছে। সে এতে করে যে এক এক এলাকা থেকে এক এক রকমের ক্রিশ্চিয়ান যাওয়ার কারণে ওখানে একটা ভ্যারাইটি বা একটা বৈচিত্র্যতা তৈরি হয়েছে। সো এইটাও হচ্ছে এই যুগের রাইটিংয়ের একটা বৈশিষ্ট্য। এরপর রয়েছে সেলিব্রেশন অফ দ্য ওয়ারিয়র, অর্থাৎ বিভিন্ন যে যোদ্ধারা যখন যুদ্ধ শেষে ফিরে আসে, এই বীর সেনানীদেরকে
বিভিন্ন রকমের সংবর্ধনা দেওয়া হয়, বা তাদের এই যে যুদ্ধের যে সময়টা বা এই যে যে বিজয়টাকে, এই বিজয়গুলোকে সেলিব্রেট করা হতো। সো এই জিনিসগুলো ছিল এই সময়ের যে, যেহেতু স্টোরি অফ ব্যাটেল এখানে এই সময়ের রাইটিং এর প্রধান বৈশিষ্ট্য ছিল বা টপিক ছিল, সো এই সেলিব্রেশনটাও সেই সময়গুলোতে করা হতো এবং সেইটা নিয়েই কবিতা লেখা হতো, তারপর অন্যান্য রাইটিংগুলো লেখা হতো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রেভেন্স। যুদ্ধ মানেই সেখানে একদল জিতবে আরেক দল হারবে, এবং যে দল হারবে সে আরো একবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সো আমরা এই রেভেন্সটা এই যুগের রাইটিং এর মধ্যে দেখতে পাই, বিশেষ করে যখন তোমরা বিউল্ফ পড়বে। বিউল্ফের ভেতরে তোমরা দেখতে পাবে স্টোরি অফ ব্যাটেলস রয়েছে, হিরোইক পোয়েট্রি রয়েছে, ক্রিশ্চিয়ান ভ্যারাইটি সেখানে রয়েছে। তোমরা সেখানে দেখতে পাবে সেলিব্রেশন অফ ওয়ারিয়র দেখতে পাবে, এখানে রেভেন্স দেখতে পাবে, সবই দেখতে পাবে বিউল্ফের ভেতরে। এরপরে ফেথ। এই যুগের রাইটিং গুলোর মধ্যে তোমরা অনেক রাইটিং দেখবে যে যেখানে ভাগ্য বা মিসফরচুন বা ফরচুনের ব্যাপার স্যাপার রয়েছে। সো এই ফেথটা হচ্ছে এই যুগের রাইটিং এর একটা বৈশিষ্ট্য। এরপর রয়েছে ফেম এবং ক্রিশ্চিয়ানিটি। এই ক্রিশ্চিয়ানিটি এবং ক্রিশ্চিয়ান ভ্যারাইটি মূলত একই জিনিস, আমি জাস্ট আলাদা করেছি। এরপর রয়েছে ফেম, অর্থাৎ খ্যাতি। খ্যাতির জন্য অনেক যুদ্ধ বিগ্রহ হতো সেই সময়, এবং খ্যাতির বিষয়গুলো নিয়েও, ফেমাস এর যে বিষয়টা সেইগুলো নিয়েও এই সময় রাইটিং তৈরি হতো। এরপর রয়েছে দ্য অ্যাডভেঞ্চারার অ্যান্ড দ্য কনকুইরার। বলা হচ্ছে যে এই এই যুগের যে রাইটিংগুলো হতো সেই রাইটিংগুলোর অনেকই ছিল হচ্ছে অ্যাডভেঞ্চার ভিত্তিক, বা বিভিন্ন কনকুইরার যারা, অর্থাৎ যারা অভিযাত্রী তারা এবং যারা বিজেতা তাদেরকে নিয়ে লেখা হতো, বিশেষ করে বিভিন্ন কবিতা বা বিভিন্ন উপন্যাস। সো এই যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাডভেঞ্চারার এবং কনকুইরারদের নিয়ে রাইটিং লেখা। এরপরে রয়েছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে একটা লিটারেরি টার্ম। কোনো একটা রাইটিং এর ভেতরে বা কোনো একটা কবিতার সেন্টেন্সের ভেতরে যদি বারবার একই ধরনের ওয়ার্ড, ওয়ার্ড ঠিক না, কোনো একটা পার্টিকুলার শব্দ যদি বারবার আসে, সেইগুলোকে বলা হয় অ্যালিটারেশন। যেমন আমি যদি বাংলা দিয়ে একটা এক্সাম্পল দিই, ফানি একটা ওয়ার্ড আছে এই বাংলাতে, যেমন উম, চাচা চাচায়, চাচি চেঁচায়, এই ধরনের এই যে চ লেটারটা বারবার আসছে, সো এইটাই হচ্ছে অ্যালিটারেশন। ইংলিশেও এই জাতীয় অনেক শব্দ রয়েছে। তো এই জাতীয় শব্দ যদি বারবার আসে তখন সেটাকে অ্যালিটারেশন বলে, এবং এই অ্যালিটারেশনের ব্যবহার এই যুগের রাইটিং এর ভেতরে ছিল। এরপর রয়েছে এলিজিয়াক রিলিজিয়াস রাইটিং। এই যুগের যে রিলিজিয়াস রাইটিং গুলো হতো সেই রাইটিং গুলোতে অনেক সময় দুঃখ গাথা লেখা হতো। সো এই দুঃখের বিষয়গুলো যেহেতু এই সময় রাইটিং এ ছিল, so সেটাও একটা বৈশিষ্ট্য। এরপরে ক্রনিকেলস। ক্রনিকেলস হচ্ছে ইতিহাস বিষয়। সো এই যুগে ইতিহাস রচনা হয়েছিল। যেমন তোমরা যদি দেখো এখানে একটা মানে নিচের দিকে যদি দেখো, দেখবে যে একটা বইয়ের নামই রয়েছে যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। সুতরাং এই যুগের যে রাইটিং গুলো সেই রাইটিং গুলোর ভেতরে এই ক্রনিকেল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। এরপরে এপিক লেখা হতো, মহাকাব্য লেখা হতো এই সময়, সুতরাং এপিকও একটা বৈশিষ্ট্য। লাভ পোয়েম ছিল, এবং লাভ পোয়েমটাও একটা বৈশিষ্ট্য। রিডল, রিডল বলতে ধাঁধা, এ সময়ে ধাঁধা নিয়ে বা রিডল লেখা হতো, সেটাও একটা বৈশিষ্ট্য। ফ্যাবল অর্থাৎ ছোট ছোট গল্প, যেগুলো শিক্ষামূলক যে গল্প সেই গল্পগুলো লেখা হতো। ম্যাজিক অ্যান্ড মেডিকেল টেক্সট। এই সময়ে জাদুবিদ্যা নিয়ে অনেক গল্প, উপন্যাস বা কবিতা লেখা হয়েছে। আবার মেডিকেল অনেক টার্ম এই সময়ের রাইটিংগুলোর ভিতরে পাওয়া যায়, বা এই সময়ের যে চিকিৎসাবিদ্যা সেগুলো নিয়েও অনেক রাইটিং রয়েছে। সো এগুলো হচ্ছে সেই যুগের বৈশিষ্ট্য। এরপর রয়েছে অ্যানালস। অ্যানালস বলতে এখানে কাহিনী, গল্প বা পুরাণ যে কাহিনী, সেই কাহিনীগুলো মূলত রয়েছে। কাহিনী বলতে ওই সময়ের চেয়েও অতীতের যে কাহিনীগুলো লোকমুখে চলে আসতো সেগুলোকে বলা হচ্ছে অ্যানাল বা গল্প, কল্পকাহিনী। তো সেই কাহিনীগুলো ওই যুগে ছিল। প্রোজ বাই অ্যানোনিমাস। এই যুগের রাইটাররা প্রোজ লিখতো, গদ্য লিখতো অ্যানোনিমাস হয়ে, অর্থাৎ উম, ওদের নাম ব্যবহার করতো না। যেমন তোমরা যদি বিউলফের ক্ষেত্রেই দেখো, বিউলফের আসলে অ্যাকচুয়ালি রাইটারকে এটার নাম পাওয়া যায় না। বিউলফ হচ্ছে রাইটিং এর নাম, বা ওই রাইটিং এর যে হিরো তার নাম বিউলফ, তার নাম অনুসারে রাইটিং এর নাম দেওয়া হয়েছে, বাট কে যে লিখেছে ওই যে রচনা সমগ্রটা সেটা পাওয়া যায় না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অ্যানোনিমাস বা ছদ্মবেশী রাইটিং। এরপর রয়েছে কেনিং। কেনিং হচ্ছে ওল্ড ইংলিশের যে একটা বিষয়, কম্পাউন্ড একটা এক্সপ্রেশন, যেটা এখানে ওল্ড নর্স বলতে পারছেন যে নরওয়ে, সেই নরওয়ের
বিষয়, নরওয়ের যে পোয়েট্রি সেগুলোকে বলা হচ্ছে নর্স পোয়েট্রি, এবং সেই যুগে মেটাফরিক্যাল মিনিং থাকতো, অর্থাৎ এগুলো একটা দিয়ে আরেকটা বোঝানো হতো, সেইগুলো অনেক ছিল, সেগুলোকে বলা হচ্ছে কেনিং। এরপর ওরাল স্টোরি অর্থাৎ মৌখিক, ওই যুগে যেহেতু লিখার এত বেশি প্রচলন ছিল না, সুতরাং সেই যুগের যত কল্পকাহিনী সেগুলো সব ছিল মৌখিক, মুখে মুখে চলে আসছে, লোকমুখে লোকমুখে অনেক কাহিনী যেভাবে ঘুরে বেড়ায় সেরকম ভাবে আসছে, সুতরাং ওরাল স্টোরিটাও সেই যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। এরপর ছিল গুড ভার্সাস ইভিল। গুড ভার্সাস ইভিল এটাও ছিল ওই সময় রাইটিং এর একটা বৈশিষ্ট্য, যেমন তোমরা যদি বিউল পড়ো, বিউলপে তোমরা এটা দেখতে পাবে। দ্য পাওয়ার অফ আন্ডারডগ, ওই সময়ের যে যারা আন্ডারডগ বা সাধারণ মানুষ ছিল তারাও একটা সময় পাওয়ার গেইন করে, এবং এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ আন্ডারডগ। সো এটাও ওই যুগের একটা বৈশিষ্ট্য। ব্র্যাভেরি, ব্র্যাভেরি হচ্ছে সাহসিকতা। সাহসিকতা, তো এটা তোমরা বিউল্পের ভেতরে পাবে, যে বিউল্প অনেক সাহসিকতার সাথে সে একটা মনস্টারের সাথে যুদ্ধ করে এবং তার যে লোকজন সে লোকজনকে বাঁচায়, এবং এটা করতে যায় যদিও সে তার নিজের জীবন বাজি রাখে এবং মারা যায় সবশেষে। সো এইটা হচ্ছে একটা ব্রেভারির বৈশিষ্ট্য বা ব্রেভারির উদাহরণ। সো এই ব্রেভারিটা হচ্ছে ওই যুগের রাইটিং এর একটা বৈশিষ্ট্য। এরপর রয়েছে ডিজায়ার টু ব্র্যাগ অ্যান্ড বোস্ট। ওই সময়ের যে ওয়ারিয়ররা যারা ছিল, এক মানে বা কিংরা যারা ছিল, তারা খুব বোস্ট করতে বা ব্র্যাগ করতে বা অহংকার দেখাতে পছন্দ করতো। তো সেইগুলোও ছিল ওই যুগের রাইটিং এর বৈশিষ্ট্য। এরপরে যে আরো অনেকগুলি রয়েছে, স্টোরিজ অফ ডিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার, এথনিক ব্যাকগ্রাউন্ড। ওই যুগের যে ইংল্যান্ড, সেই ইংল্যান্ড অনেকগুলি এথনিক গ্রুপে ভাগ ছিল। এথনিক বলতে নৃগোষ্ঠী, যেগুলো সেই নৃগোষ্ঠীতে ভাগাভাগি ছিল। সো এই নৃগোষ্ঠীদেরও অনেক কল্প কাহিনী সে সময় রাইটিং এ উঠে এসেছে। সো এই এথনিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই সময়ের রাইটিং এর অন্যতম বৈশিষ্ট্য। এরপরে হিম অ্যান্ড সারমন। হিম হিম অ্যান্ড সারমন বলতে যে রিলিজিয়াস যে গান, আমরা যেটা যদি ইসলামের দিক থেকে চিন্তা করি তাহলে গজল যে বিষয়টা, সো এরকম অনেক রাইটিং ওই যুগে লেখা হতো, হেম এবং সারমন লেখা হতো। এরপরে ইউবি সান্টপস। ইউবি সান্টপস হচ্ছে ফিলিং অফ লস, অর্থাৎ মানুষ কোনো কিছু হারিয়ে ফেললো, বিশেষ করে যুদ্ধের সময় বীর যোদ্ধা বা তাদের লিডারকে হারিয়ে ফেললো বা কিংকে হারিয়ে ফেললো, এইগুলো নিয়েও অনেক রাইটিং তৈরি হতো। সো এটাও হচ্ছে ওই যুগের একটা বৈশিষ্ট্য। এরপর রয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজ। জার্মানরা যেহেতু ওই ইংল্যান্ডে ওই সময়টাতে ইনভেড করেছিল, মানে আগ্রাসন চালিয়েছিল, সুতরাং বা জার্মানরা যেহেতু ওই সময় ইংল্যান্ডে হানাদার বাহিনী ছিল, সো ইংল্যান্ডের মানে জার্মানের অনেক শব্দ ওই সময়ের ইংলিশ বা ইংল্যান্ডে বা অ্যাংলো স্যাক্সন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। সো এই জার্মান ল্যাঙ্গুয়েজটাও একটা ওই সময় রাইটিং এর বৈশিষ্ট্য। এরপর ন্যাশনাল এপিক, অর্থাৎ জাতীয় বীরদেরকে নিয়ে এপিক রচিত হতো, এবং সেটা তোমরা বিউল্পের ভেতরেই পাবে। এরপরে হরর থিম। হরর থিম এটা হচ্ছে বিউল্পের ভেতরে পাবে। সো এই সব কিছুই ছিল এই যুগের রাইটিং এর বৈশিষ্ট্য, এবং আমি বলবো এইগুলোর এই 33টা বৈশিষ্ট্যের ভেতর থেকে যতগুলো বৈশিষ্ট্য তোমরা কাভার করতে পারো পরীক্ষায়, হোক সেটা 2-3 লাইন করে লিখো, কিন্তু যত বেশি দেওয়া যায় মাথায় রাখবে, যে যত বেশি পয়েন্ট করে দিতে পারবে তার মার্কস পাওয়ার বেশি বেড়ে যাবে আর কি। সো এইগুলো তোমরা সেইভাবে দিতে পারো, তাহলে তোমাদের মার্কসটা ভালো আসবে। আর তোমরা চেষ্টা করবে সবসময় জন্য এই 33টার ভেতর থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং এগুলো ইম্পর্টেন্ট বাছাই করবে কিভাবে, যেটা তোমাদের বইতে রয়েছে, তোমাদের গাইডে রয়েছে, বা টিচাররা তোমাদের ক্লাসে যেগুলো পড়াবে এর ভেতর থেকে সেগুলো বাহির করে তোমরা সেগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখবে। এবং এইভাবে তোমরা যদি বারবার বারবার মুখস্থ মানে পড়তে থাকো, তাহলে একটা সময় দেখবে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন এই ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা একটু আমাকে কোশ্চেন করো, তাহলে আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। এই ব্যাপারে তোমাদের কোনো কোশ্চেন রয়েছে কিনা? আচ্ছা, ওকে, আমি কোশ্চেন 3টা লিখে দেব। নাও জিয়া সাইদ, তুমি বলেছো যে তুমি লিখে দিতে, আচ্ছা আমি এটা লিখে দেব। এরপরে স্যার আমার একটা ইমপ্রুভ আছে। আচ্ছা, এই যে তুমি যেটা বলছো যে ইমপ্রুভ আছে, এটা তো অনেক পেইনফুল, আমি বললাম। সো ইমপ্রুভ আছে, এবছর চেষ্টা করে যাতে আর ইমপ্রুভ সামনে দেওয়া না লাগে, একবারে যাতে পার হয়ে যাও।
আচ্ছা, পয়েন্টগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে, যত বেশি পয়েন্ট মনে রাখা যায়, কারণ এই পয়েন্টগুলো ধরে ধরেই তো বর্ণনা করবে একটু একটু করে, এবং এতে করেই তো ব্রড কোশ্চেন পুরাটা হবে। এরপরে স্যার খুব বাধা বাধা আসছে। আচ্ছা, খুব বাধা বাধা আসলেও টেনশনের কিছু নেই, আমি এটা রেকর্ড করছি এবং এটা রেন্ডার দিয়ে আমি ঘন্টাখানিকের মধ্যেই সেটা আবার তোমাদের গ্রুপে আপলোড দেবো। সো ডোন্ট ওয়ারি, আমি বেশ ভালো ক্লিয়ার ভিডিও তোমাদেরকে দিতে পারবো। সো আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলো, আমি তারপরে এটা ক্লাস এখনই শেষ করব। আর একটা বিষয় তোমরা মাথায় রেখো যে নেক্সট সানডেতে তোমাদের পরীক্ষা হচ্ছে, 3টা কোশ্চেন থাকবে, 3টা কোশ্চেনের 2টা তোমাদেরকে লিখতে হবে, এবং এই 3টার ভেতরে একটা হলো ব্লেকের সিম্বলিজম, 2 নাম্বার হচ্ছে রোমান্টিক এজের ফিচার, 3 নাম্বার হচ্ছে অ্যাংলো স্যাক্সন এজের ফিচার। তোমরা নিজেদের খাতায় লিখবে এবং ওইটার ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবে। আচ্ছা, আরেকবার বলে ফেললাম, তারপরেও আমি তো এটা ভিডিও আকারে দেবই, সো তোমাদের অরিড হওয়ার কিছু নেই। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে দেখা হবে পরীক্ষার ইয়েতে। আর এর মধ্যেও তোমরা গ্রুপে নজর রাখবে, আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তোমাদের গ্রুপে পাবলিশ করতে থাকবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ তোমরা যারা যারা জয়েন করেছিলে এবং যারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং অংশগ্রহণ করেছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে তো দেখা হচ্ছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।